দেখো সম্ভবত এটা হচ্ছে লেকচার 3। আমরা লাস্ট ক্লাসে কি করছিলাম, মানে প্রবাবিলিটি ট্রি তৈরি করা দেখছি। সেখানে হচ্ছে আমরা মোটামুটি 3টা মুদ্রা নিক্ষেপ করা দেখছি এবং একটা ছক্কা এবং 2টা ছক্কা একসাথে নিক্ষেপ করা দেখছি। এখন আজকে আমরা যে প্রবাবিলিটি ট্রি ফার্স্টে করব সেটা হচ্ছে একটি মুদ্রার সাথে একটি ছক্কা যদি নিক্ষেপ করো, একটি মুদ্রার সাথে একটি ছক্কা। এবার আমি 2 ভাবে ট্রিটা অঙ্কন করে দেখাবো, তুমি ডিসাইড করবা তোমার জন্য কোনটা সহজ হয়। ফার্স্টে যদি তুমি মুদ্রা দাও, খেয়াল করো ফার্স্টে কি দিছ, মুদ্রা। তাহলে মুদ্রাতে তুমি কি পাবা, হেড পাবা এবং কি পাবা, টেল পাবা। মুদ্রার সাথে যদি তুমি ছক্কা দাও তাইলে ঘটনা দেখো কি ঘটবে। ছক্কায় থাকবে 1 2 3 4 5 এবং 6। এখানেও যদি ছক্কা দাও তাহলে এখানে কত পাবা, 1 2 3 4 5 6। তাহলে দেখো এই যে এখানে ঘটনাটা দাও, তাহলে হেড এর সাথে 1 মানে হেড 1, হেডের সাথে 2, হেডের সাথে 3, হেডের সাথে 4, হেডের সাথে হচ্ছে 5 এবং সর্বশেষ হেডের সাথে দিবা হচ্ছে 6। এখানে এসে কি হচ্ছে, টেল 1, টেল 2, টেল 3, টেল 4, টেল 5, টেল 6। এই হচ্ছে একটি মুদ্রা এবং একটি ছক্কা নিক্ষেপ করা। কোশ্চেন হচ্ছে আগে মুদ্রা নিক্ষেপ করে পরে ছক্কা নিক্ষেপ করলে সুবিধা, না আগে ছক্কা নিক্ষেপ করে পরে মুদ্রা নিক্ষেপ করলে সুবিধা, ওইটা আমরা একটু দেখি। এখন ভিন্ন পদ্ধতি, যদি তুমি ফার্স্টে ছক্কা নিক্ষেপ করো তাইলে দেখো ঘটনা কি ঘটবে। ছক্কায় কি আসবে, 1 2 3 4 5 6, এই তো পড়বে ছক্কায়। তাহলে ছক্কার এখানে যদি একটা করে মুদ্রা দাও, একটা করে মুদ্রা দিয়ে দাও, তাহলে মুদ্রায় কি হবে, হেড অথবা টেল। এখানেও কি যাবে, মুদ্রা, তাহলে কি হবে, হেড অথবা টেল। তাহলে দেখো নমুনা ক্ষেত্র দেখো, 1 হেড 1 টেল, 2 হেড 2 টেল। এগুলা যদি প্রবাবিলিটি ট্রি অঙ্কন না করো তাইলেও কিন্তু তুমি সহজে নমুনা ক্ষেত্র বের করতে পারবা যখন একটা ছক্কা একটা মুদ্রার কথা বলবে। কারণ তুমি একবারে একটা মুদ্রা বা ছক্কা একবার ফিক্সড করলা, 1 এর সাথে হেড অথবা টেল, 2 এর সাথে হেড অথবা টেল, 3 এর সাথে হেড অথবা টেল। বুঝতে পারছি? তাহলে এইগুলার নমুনা ক্ষেত্র কিন্তু তোমরা এইগুলা ছাড়াও বের করতে পারো, কিন্তু পরীক্ষায় যদি বলে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো তখন কিন্তু তোমার বাধ্য হয়ে ট্রি অঙ্কন করতে হবে। ঠিক আছে, 3 টেল। তারপরে এখানে আবার একটা মুদ্রা, এই দেখো হেড, তাহলে হচ্ছে 4 হেড 4 টেল। এইখানে একটা মুদ্রা দিবা, এটার হয় হেড হবে অথবা টেল হবে। তাহলে 5 এর সাথে হেড অথবা 5 এর সাথে টেল। এবং 6 এর এখানেও একটা মুদ্রা দিয়ে দাও, হেড অথবা টেল। তাহলে 6 হেড অথবা 6 টেল। এই হচ্ছে নমুনা ক্ষেত্র। দেখো কোনটা তোমার কাছে সুবিধাজনক মনে হয়, প্রথমটা না দ্বিতীয়টা? যেটা সুবিধাজনক মনে হবে ওইটাই তুমি পরীক্ষায় দিবা, কোনো সমস্যা নাই, যার যেটা সুবিধা মনে হবে। এখন এখান থেকে একটা দুটা কোশ্চেন করা যাক। কোশ্চেন কি হতে পারে, একটা মুদ্রার সাথে কি কি কোশ্চেন আসতে পারে? তোমাকে বলতে পারে জোড় সংখ্যা এবং হেড পড়ার সম্ভাবনা, সাধারণত এগুলাই বেশি বলে। তাইলে জোড় সংখ্যা ও হেড পড়ার সম্ভাবনা, জোড় সংখ্যাও হতে হবে হেডও হতে হবে। তাহলে নমুনা বিন্দু খুঁজে বের করো, কোনটা থেকে বের করবো, এটা থেকে বের করবো না এখান থেকে? এই যে দেখো জোড় সংখ্যা একটা এবং হেড আছে, এই যে জোড় সংখ্যা 4 এর সাথে হেড আছে, জোড় সংখ্যা 6 এর সাথে হেড আছে, আর তো নাই কারণ নিচের গুলা হচ্ছে টেল। এখান থেকেও যদি তুমি করতে তাহলে দেখো এই যে 2 এর সাথে হেড একটা, এই যে 4 এর সাথে হেড একটা এবং এই যে 6 এর সাথে হেড একটা। তাহলে কয়টা পাচ্ছি আমরা,
অনুকূল ঘটনা 3টা। মোট ঘটনা দেখো তো কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 1/4 এইটাই হচ্ছে সম্ভাবনা। কথা বোঝানো গেল? এটা কি ছিল, জোড় সংখ্যা ও হেড পড়ার সম্ভাবনা। তাহলে তোমাকে যদি বলে বিজোড় সংখ্যা ও টেল পড়ার সম্ভাবনা, তাহলে তো সেমি পাওয়া উচিত, তাই না? আচ্ছা, আর কি কি বলতে পারে এখান থেকে, জোড় সংখ্যা হেড এবং বিজোড় সংখ্যা টেল, এবং কথা দিয়ে একটা ম্যাথ দিই, জোড় সংখ্যা হেড এবং বিজোড় সংখ্যা টেল। জোড় সংখ্যার সাথে হেড পড়বে, বিজোড় সংখ্যার সাথে কি পড়বে, টেল পড়বে। মাঝখানে কি আছে কথাটা, এবং। এবং থাকলে তুমি না কি জানো, দুইটাই নিতে হবে, তাই না? এবং মানে কি, দুইটাই নিতে হবে, দুইটাই হইতে হবে, জোড় সংখ্যা এবং হেডও হতে হবে, বিজোড় সংখ্যা এবং টেলও থাকতে হবে। তাইলে দেখো, জোড় সংখ্যা হেড এবং বিজোড় সংখ্যা টেল, জোড় সংখ্যা হেড পাইবা 3টা, বিজোড় সংখ্যা হেড পাইবা 3টা, তাহলে 6/12 হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে নমুনা ক্ষেত্র বানায় ফেলবা। এবার আরেকটা নমুনা ক্ষেত্র আসে, সেটা হচ্ছে 2টা মুদ্রা একটা ছক্কা। কয়টা মুদ্রা, 2টা মুদ্রা একটা ছক্কা নিক্ষেপের। তাহলে দেখো, একটি মুদ্রার জায়গায় বসাও হচ্ছে 2টি মুদ্রা। তাহলে ফার্স্টে এইখানে সুবিধা হবে, ফার্স্টে একটা ছক্কা নিয়ে নিবা। কি নিবা, ছক্কা। এইভাবে দূরে দাগ দাও, ছক্কায় কত, 1, ছক্কায় 2, ছক্কায় 3, ছক্কায় 4 5 এবং ছক্কায় 6। 1 এর এইখানে যাবে প্রথম মুদ্রা। তাহলে প্রথম মুদ্রায় কি হবে বলতো, হেড অথবা টেল। এইখানে যাবে দ্বিতীয় মুদ্রা, এইটা নমুনা ক্ষেত্রে কিন্তু বড় হবে, দ্বিতীয় মুদ্রার সাথে আবার হেড এবং টেল। এই যে এটার সাথেও যাবে দ্বিতীয় মুদ্রা, বুঝতেছো নমুনা ক্ষেত্র কত বড় হবে, বোর্ডে আসবে না। এটার সাথে হেড এবং টেল, আমি একটা করে দেখাই। এবার দেখো ঘটনা কি হবে, তাহলে 1 এর সাথে কি যাবে, 1 এর সাথে হেড হেড, 1 এর সাথে হেড টেল। আচ্ছা, এটা দশমিক ব্র্যাকেট না দিলেও হয়, ঠিক আছে, এই কমা না দিলেও হয়। 1 এর সাথে হেড হেড, 1 এর সাথে হেড টেল। এবার দেখো তো, 1 এর সাথে টেল হেড, 1 এর সাথে টেল টেল, তাহলে 1 থেকে কয়টা পাইছো, 4টা। 1 থেকে কয়টা পাইছো, 4টা। তাহলে অনুরূপ বাকিগুলা থেকেও 4টা পাবা, একটা থেকে 4টা পেলে 6টা থেকে 4 6 24টা নমুনা ক্ষেত্র তৈরি হবে। তাহলে মোট নমুনা ক্ষেত্র কয়টা হবে, 24টা। মোট নমুনা ক্ষেত্র হবে 24টা। পাইছি মোট নমুনা ক্ষেত্র 24টা। বুঝতে পারছি কথা? এবার দেখো বাকিগুলা কিভাবে বের করতে পারবো। দেখো, 2 ফিক্সড যদি করি, তাহলে 2 এর সাথে কি কি আসবে, হেড হেড, 2 এর সাথে আসবে হেড টেল, পরে আবার 2 এর সাথে আসবে টেল হেড, 2 এর সাথে আসবে টেল টেল। এই যে 4টা আসবে 2 এর থেকে। এবার তুমি যদি 3 কে ফিক্সড করো, তাহলে 3 এর সাথে প্রথমত এই যে 3 এর সাথে হেড ফিক্সড করছো, 3 এর সাথে হেড ফিক্সড করছো, 3 এর সাথে হেড ফিক্সড করলে এখানে হেড এখানে টেল। এবার 3 এর সাথে টেল ফিক্সড করো, টেল ফিক্সড করলে এখানে হেড, 3 এর সাথে টেল ফিক্সড করলে এখানে টেল। এই যে 3 এর থেকে আসবে 4টা, এইভাবে। তাহলে 4 এর থেকে এইভাবে আসবে, 5 এর থেকে এইভাবে আসবে, 6 এর থেকে এইভাবে আসবে। বুঝছি মোট নমুনা ক্ষেত্র 24টা হবে যে। এবার এখান থেকে কোশ্চেন কি বলতে পারে, আমি একটা কোশ্চেন তুলি। দেখো কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে, ছক্কায় জোড় সংখ্যা, মোট নমুনা কয়টা, মোট নমুনা 24টা, এই যে এখানে রইল। কোশ্চেন আসছে হচ্ছে, ছক্কায় জোড় সংখ্যা ও এই যে ডাবল টেল হওয়ার সম্ভাবনা। তাহলে মোট নমুনা ক্ষেত্র কত, 24। নিচে মোট নমুনা ক্ষেত্র, উপরে অনুকূল ঘটনা। ছক্কায় জোড় সংখ্যা, ছক্কায় জোড় সংখ্যা এবং ডাবল টেল হওয়ার সম্ভাবনা। দেখো তো, ছক্কায় জোড় সংখ্যা হচ্ছে 2,
এই 2 এর এইখান থেকে ডাবল টেল কয়টা আসছে? একটা আসছে। বিজুর থেকেও কিন্তু ডাবল টেল একটা আসছে, তার মানে কি প্রত্যেকটা থেকে ডাবল টেল একটা আসবে। তাহলে 2 থেকে যদি ডাবল টেল একটা আসে, 4 থেকে একটা ডাবল টেল আসবে, কয়টা হলো? দুইটা। 6 থেকে ডাবল টেল আসবে, তার মানে মোট 24 অনুকূল 3, 3/24, 3 আটে কত? 3 আটে 24, তার মানে 1/8। এটাই হচ্ছে সম্ভাবনা, এটাই চাইছে। তার মানে কি তোমার প্রবাবিলিটি ট্রি অঙ্কন করতে সময় লাগবে, নমুনা ক্ষেত্র বের করতে সময় লাগবে, বাকি কাজ করতে সময় লাগবে না। বের করতে পারবো না পরের নমুনাগুলা। আচ্ছা, এরপরে এইখানে আর কি চাইছিল? কোশ্চেনটা তুলে নেই তারা। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 20-এর কোশ্চেন, ঠিক আছে? ওইখানে একটাই চাইছে। এখন তোমাকে চাইতে পারে আর কি কি হতে পারে, দেখো। ছক্কায় বিজোড় সংখ্যা এবং 2টি হেড পড়ার সম্ভাবনা, অথবা যেমন আমরা আরেকটা বের করি, হ্যাঁ, এটা 1/8 এখানে লিখে রাখি। আরেকটা বলি, এটা একটু বড় করে দিই। ছক্কায় বিজোড় সংখ্যা, ছক্কায় বিজোড় সংখ্যা ও হেড টেল পাওয়ার সম্ভাবনা, তার মানে হেডও থাকবে টেলও থাকবে। দেখো অনেকগুলো হবে। ছক্কায় বিজোড় তো হচ্ছে 1, 3, 5। প্রথমত আসবে 1, 3, 5, এটা একটা আসলো। এবার আসো হেড টেল, এইখান থেকে দেখো তো হেড টেল কয়টা পাইছি? দুইটা পাইছি। একটা থেকে যদি দুইটা পাই, তিনটা থেকে কয়টা পাবো? তিনটা থেকে পাবো 6টা, তাহলে 6/24। 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, তার মানে 1/4। বুঝছি। এখানে মেইন ঘটনা কি তাহলে? নমুনা ক্ষেত্র তৈরি করা, প্রবাবিলিটি ট্রি তৈরি করা মেইন ঘটনা। পরের অংশগুলো তোমরা পারবা। এইবার আসো ঢাকা থেকে খুলনা, খুলনা থেকে রাজশাহী, এই টাইপের একটু দেখি। দেখো এটা তোমাদের বইয়ের 9 নাম্বার উদাহরণের ম্যাথ এবং প্রবাবিলিটির বলতে পারো লাস্ট টাইম। তোমাদের এই পর্যন্ত যতগুলো করাইছি এর মধ্যে লাস্ট টাইম। এরপর আরো একটা দুইটা সৃজনশীল করানো যেতে পারে, ওই যে লাল বল নীল বল প্রতিস্থাপন করে না করে, এটা তো আমি হালকা পাতলা বলছি, কিন্তু এটা সৃজনশীলের মধ্যে কিভাবে আসে ওইটা একটা দুইটা সৃজনশীল করব। ওকে, প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়ো, দেখো কি বলছে। একজন লোকের ঢাকা হতে খুলনা বাসে যাওয়ার একটা সম্ভাবনা আছে। বাসে যাওয়ার সম্ভাবনা কত? 2/5। এবং খুলনা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 5/8। লোকটি খুলনায় বাসে এবং রাজশাহীতে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? দুইটা বিপরীতমুখী ঘটনা। খুলনায় সে বাসে যাবে এবং রাজশাহী ট্রেনে যাবে না। আচ্ছা, কোশ্চেন হচ্ছে ট্রেনে যদি না যায় তাহলে সে কিভাবে যাবে? ট্রেনে না গেলে বাসে যাবে, এটা কিন্তু কোনো কথা নাই, বলে নাই কিন্তু যে ট্রেনে না গেলে বাসে যেতে হবে অথবা বাসে না গেলে ট্রেনে যেতে হবে, এমন কোনো কথা বলছে? বলে নাই। এর জন্য এইগুলাকে বলা হয় অবিচ্ছিন্ন ঘটনা, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই। ও খুলনায় বাসে গেছে, বাসে যদি না যায় তাইলে ওর মন চাইলে ও হেঁটে যাবে, দৌড়ায় যাবে, বিমানে যাবে, হেলিকপ্টারে যাবে, নৌকা নিয়ে যাবে, এটা ওর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তুমি বলতে পারবা না বাসে না গেলে ট্রেনে যাইতেই হবে, এরকম কোনো দেওয়া নাই। এই জন্য এই ধরনের ঘটনাকে কি বলা হয়? বিচ্ছিন্ন ঘটনা। বুঝাইতে পারছি? এই ম্যাপগুলা করার জন্য একটু প্রবাবিলিটি ট্রি অঙ্কন করলে ম্যাপটা খুব সহজ হয়ে যায়। তাহলে দেখো, প্রথমত লোকটি এখন আছে কোথায়? ঢাকা। কি বলো? ঢাকা আছে। ঢাকা থেকে সে যাবে কোথায়? খুলনা। এখন বলো খুলনাতে যাওয়ার ওয়ে কয়টা? কয়টা ভাবে সে যেতে পারে? হয়তো বাসে যাবে অথবা বাসে না। বাসে না গেলে তার যেভাবে মন চায় সে চলে যাক, ওটা আমার দেখার বিষয় না। তাহলে খুলনায় যাওয়ার পদ্ধতি হচ্ছে দুইটা। এক নাম্বার ঢাকা থেকে কোথায় যাবে? খুলনা। 1 নাম্বার পদ্ধতি হচ্ছে খুলনায় সে বাসে যাবে অথবা বাসে নয়, অথবা বাসে নয়। আসে কোথায় এখন সে? খুলনা। ঢাকা থেকে খুলনা পৌঁছায় গেছে। হয় সে বাসে যাবে অথবা বাসে নয়। বাসে যদি না যায়
ওর যেইভাবে মন চায় ও পিছে পাখা লাগায় উইরা চলে যাক, ওইটা আমার দেখার বিষয় না। কথা কি বোঝানো গেল? এখন দেখো তো ঢাকা থেকে খুলনা বাসে যাওয়ার সম্ভাবনা কত? 2/5। তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা কত কেউ বলতে পারবা? দেখো 1 থেকে 2/5 যদি বাদ দাও তাহলেই তো হবে। দেখো তো 5 - 2/5 = 3/5 হয় না? এটাকে আমি সংক্ষেপে বের করা শিখাই। মোট ঘটনা 5টি, নিচে 5 আছে। অনুকূল ঘটনা 2টা চলে গেছে, আর কয়টা বাকি আছে? 3টা বাকি আছে। তাইলে না যাওয়ার সম্ভাবনা 3/5। আর 1 থেকে বাদ দিলে যে 3/5 পাবা, এটা তোমার এমনি কমন সেন্সে থাকা উচিত। বুঝলাম? বুঝলাম বিষয়টা? এখন বলো লোকটা কোথায় আছে? খুলনা। খুলনা থেকে যে যাবে রাজশাহী। তো খুলনা থেকে রাজশাহীতে যাইতে চাইলে এইখান থেকেও রাজশাহী যাওয়া যাবে, এইখান থেকেও। কারণ সে কি, সে খুলনা পর্যন্ত বাসে না আসলে কি সে রাজশাহী যাইতে পারবে না? পারবে তো। তাহলে খুলনা থেকে সে রাজশাহী কিসে যেতে চায়? ট্রেনে, অথবা ট্রেনে নয়। এই তো যাবে কোথায়? রাজশাহী যাবে মামুর বে। এই যে রাজশাহী, এটাও কি রাজশাহী? রাজশাহী। রাজশাহী সে ট্রেনেও যেতে পারে, ট্রেনে নাও যেতে পারে। কিন্তু সে যদি বাসে খুলনা না আসে, সে যদি বিমানে খুলনা আসে, তো এখানেও তো তার হাতে আবার অপশন আছে ওই দুইটাই, হয় ট্রেনে যাবে রাজশাহী, অথবা ট্রেনে নয়। আমি কি প্রবাবিলিটি ট্রি বুঝাইতে পারছি? ট্রেনে অথবা ট্রেনে নয়। এখন ঢাকা থেকে সে খুলনা যেভাবেই আসুক, ঢাকা থেকে খুলনা আসার পদ্ধতি 2টা, তাহলে খুলনা থেকে রাজশাহী যাওয়ার পদ্ধতিও 2টা। তাহলে দেখো তো মোট নমুনা ক্ষেত্র তৈরি হইলো কয়টা? 4টা। 4টা কি কি? সে বাসে খুলনা আসছে, খুলনা থেকে ট্রেনে রাজশাহী আসছে, ভদ্রলোক। ঢাকা থেকে খুলনায় বাসে আসছে, খুলনা থেকে রাজশাহী ট্রেনে আসছে। আবার এমন হতে পারে ঢাকা থেকে বাসে খুলনা আসছে, কিন্তু খুলনা থেকে আসছে ট্রেনে যায় নাই, খুলনা থেকেও সে বাসেই গেছে বা প্রাইভেট কারে গেছে। এমন হতে পারে ঢাকা থেকে খুলনা সে বাসে আসে নাই, কিন্তু খুলনা থেকে রাজশাহী ঠিকই ট্রেনে গেছে। আবার এমনটাও হতে পারে এখানেও বাসে আসে নাই, এখানেও ট্রেনে যায় নাই, তার নিজেরই গাড়ি আছে। হইতেই পারে ঘটনা। কথা কি বুঝছি? এবার আসো, খুলনা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত? 5/8। তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত হবে বলতো? 3/8 হয় কিনা? মোট সম্ভাবনা 8টা। তাহলে 5টা এখানে যাওয়ার না যাওয়া, তাহলে এখানে ট্রেনে হচ্ছে 5/8, আর এখানে কত হবে? 3/8। এই যে প্রবাবিলিটি ট্রি করে ফেলছো, মানে ম্যাথ শেষ হয়ে গেছে। এইবার তুমি কোশ্চেন করবা, লোকটি খুলনায় বাসে, তাহলে খুলনায় কিভাবে যাবে? বাসে। এই যে আসো, বাসের পথে আসো। খুলনায়, খুলনায় কিসে? বাসে। এবং এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা। দেখো একদম তাকিয়ে তাকিয়ে হয়ে যাবে। খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা কত? 2/5। এখন তো খুলনায় বাস দিয়ে খুলনায় আসলাম, এবার খুলনা থেকে যাওয়ার উপায় 2টা, হয় ট্রেনে অথবা ট্রেনে নয়। আমি কি ট্রেনে গেছি নাকি ট্রেনে নয়? ট্রেনে নয়। তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? 3/8। এই ঘটনা কি বিচ্ছিন্ন ঘটনা না অবিচ্ছিন্ন ঘটনা? বিচ্ছিন্ন ঘটনা। এমন না যে বাসে আসলে ট্রেনে যেতেই হবে, কথাটা এমন না। দ্বিতীয়ত, সে যদি বাসে আসে তাহলে বাসে নয় বলার কোনো সুযোগ নাই। বিচ্ছিন্ন মানে কি, একটা ঘটনা ঘটলে ওইটার বিকল্প ঘটনা ঘটতে পারে না। যেমন এরকম, তোমাদের দুইজনের মধ্যে আম এবং কাঁঠাল ভাগ করে দেওয়া হয়েছে, যাকে আম দেওয়া হবে তাকে কাঁঠাল দেওয়া হবে না, যাকে কাঁঠাল দেওয়া হবে তাকে আম দেওয়া হবে না। তাহলে এই ঘটনা বিচ্ছিন্ন। তুমি যদি কাঁঠাল নাও তাহলে আমের সুযোগ হারাইতে হবে, আর যদি আম নাও তাহলে কাঁঠালের সুযোগ হারাইতে হবে। তেমনি তুমি যদি বাসে যাও তাহলে বাসে না যাওয়ার সুযোগ হারাইতে হবে, তুমি যদি ট্রেনে যাও ট্রেনে না যাওয়ার সুযোগ হারাইতে হবে। তাহলে এই ঘটনাগুলো কি ঘটনা? বিচ্ছিন্ন ঘটনা। যদি ঘটনা বিচ্ছিন্ন হয় তাহলে তাদের সম্ভাবনার মাঝখানে কি চিহ্ন দিতে হবে?
গুণ চিহ্ন দিতে হবে, দাও গুণ চিহ্ন। এবার 3 দুগুণে 6, 5 8 40, এটাকে ভাগ করে যত ছোট করতে পারো এটাই হচ্ছে সম্ভাবনা। কথা কি বোঝানো গেল? তাহলে এই প্রবাবিলিটি ট্রি তৈরি করলে একদম সব পানির মতো। এখানে কি বলতে পারতো, খুলনায় বাসে নয়, ঢাকা থেকে খুলনায় বাসে নয়, রাজশাহী ট্রেনে নয়, দুইটাতেই যদি নয় বলতো তাহলে 3/5 এর সাথে গুণ করে দিতাম 3/8, কাজ শেষ। খুলনায় বাসে নয় বললে এই বরাবর আসতাম, রাজশাহী ট্রেনে নয় বললে এই বরাবর আসতাম। এই যে প্রবাবিলিটি রেখে রাখছে, এদের শুধু গুণ করে দিতাম, কাজ শেষ। বুঝাইতে পারছি? সিম্পল, খুবই সহজ জিনিসগুলা। অনুশীলনী 16 নাম্বার ম্যাথ। একই টাইপ, বাসে বাসে নয়, ট্রেনে ট্রেনে নয়, বাট আরেকটু বর্ধিত আর কি। কোশ্চেন পড়ি ফার্স্টে। কোশ্চেন, একজন লোকের ঢাকা হতে ট্রেনে যাওয়ার সম্ভাবনা। আচ্ছা, ঢাকা হতে কোথায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা? ঢাকা হতে চট্টগ্রাম যাবে, তাহলে লোকটা ঢাকা হতে চট্টগ্রাম যাবে। কোথায় যাবে? ঢাকা থেকে চট্টগ্রাম। তাহলে লোকটা কোথায় আছে? প্রথমত লোকটা আছে হচ্ছে ঢাকাতে, যেতে চাচ্ছে চট্টগ্রামে। ঢাকা থেকে চট্টগ্রামে ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2/9%, বাসে যাওয়ার একটা সম্ভাবনা আছে, বাসে যাওয়ার সম্ভাবনা 3/7%, এবং প্লেনে যাওয়ার সম্ভাবনা 1/9%। তাহলে এখানে সম্ভাবনা 3টা, আগের ম্যাথে দেখছো 2টা, বাসে যাবে অথবা বাসে নয়, কিন্তু এখানে চট্টগ্রামে যাওয়ার জন্যই তার 3টা পথ আছে। হয়তোবা সে ট্রেনে যাবে, না হলে সে বাসে যাবে, না হলে সে প্লেনে যাবে চট্টগ্রাম। লোকটির চট্টগ্রাম হতে কক্সবাজারে বাসে যাওয়ার সম্ভাবনা 2/5% এবং গাড়িতে যাওয়ার সম্ভাবনা 3/7%। তার মানে চট্টগ্রাম যাবে এবং চট্টগ্রাম থেকে ভেঙে পরে আবার কক্সবাজার যাবে। তোমরা জানো যে এইভাবেও যাওয়া যায়, এখন তো সরাসরি ডাইরেক্ট কক্সবাজার চলে যায়, কিন্তু আমি যখন প্রথম গেছি ফার্স্টে চট্টগ্রাম গেছি, ওইখান থেকে চট্টগ্রামে একটু ঘোরাঘুরি করে আবার বাসে গেছি। ভালো মজা আছে। প্রবাবিলিটি ট্রি ব্যবহার করতে হবে, তার মানে প্রবাবিলিটি ট্রিটা তোমাকে অবশ্যই দেখাইতে হবে। চট্টগ্রামে ট্রেনে এবং কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা বের করো। তার মানে এখানে না যাওয়ার সম্ভাবনার কথাই বলে নাই, তোমাকে বলছে চট্টগ্রামে ট্রেনে যাবা এবং কক্সবাজার বাসে যাবা। তার মানে ঢাকা থেকে চট্টগ্রাম তুমি ট্রেনে যাবা এবং কক্সবাজার বাসে যাবা। ম্যাথ শেষ। ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা দেখো তো, ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত? ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2/9%। সেইখান থেকে বাসে যাওয়ার সম্ভাবনা, এই দুইটা গুণ করে দিলেই হয়, কাজ শেষ। কিন্তু তোমাকে একটা প্রবাবিলিটি ট্রি বের করতে বলছে না, তাহলে ফার্স্ট তুমি প্রবাবিলিটি ট্রিটা বের করো। তাহলে এখানে না যাওয়ার সম্ভাবনা মানে বাসে বাসে নয়, ট্রেনে ট্রেনে নয়, ওই যে নয়, এই নয়টা বের করার প্রয়োজন নাই, কারণ অ্যানসারে তোমাকে কোথাও চায় নাই যে চট্টগ্রাম ট্রেনে অথবা ট্রেনে নয়, কক্সবাজার বাসে অথবা বাসে নয়, এই নয় কথাটা চায় নাই। তাহলে চলো একটা প্রবাবিলিটি ট্রি আগে তৈরি করি। প্রথমত লোকটা কোথায় আছে? প্রথমত আছে হচ্ছে মনে করো ঢাকা, মিরপুর 14 নম্বরে আছে। ঢাকা থেকে সে যাবে হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রামকে আমি একটু সংক্ষেপে লিখি। চট্টগ্রামকে সংক্ষেপে কি বলে কেউ জানো? চট্টগ্রামের কেউ আসো? চট্টগ্রামকে সংক্ষেপে বলে চট্টলা। আমি একটু ছোট করে লিখি, চট্টলা। আরে কি লিখতেছি, চট্টলা, এই লেখার ছোটর জন্য। তাহলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার রাস্তা হচ্ছে 3টা, চট্টলা। আরেকটা দাও, ঢাকা থেকে চট্টগ্রাম যাবে 3টা ওয়েতে। 3টা ওয়ে কি কি? প্রথম ওয়েটা হচ্ছে ট্রেনে, তাহলে এই রাস্তাটা দিলাম ট্রেনের জন্য। কিসের জন্য? ট্রেনে। ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2/9। এরপরের রাস্তাটা এই যে এটা দিলাম বাসের জন্য, বাসে যাওয়ার সম্ভাবনা কত? বাসে যাওয়ার সম্ভাবনা এই যে দেখো 3/7, তাহলে এখানে দিয়ে দাও 3/7। এবং প্লেনে যাওয়ার সম্ভাবনা, তাহলে এই যে এটা লেখো প্লেন, প্লেনে যাওয়ার সম্ভাবনা কত? 1/9, এই যে 1/9, এটা হচ্ছে চট্টগ্রাম প্লেনে যাওয়ার সম্ভাবনা। ওকে, তাহলে লোকটা ঢাকা থেকে চট্টলা বা চট্টগ্রাম যাবে, 3টা ওয়ে আছে। কি কি ওয়ে আছে? হয়তো সে ট্রেনে যাবে অথবা বাসে যাবে অথবা
প্লেনে যাবে। সো ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2/9, বাসে 3/7 এবং প্লেনে 1/9। এখন আসো চট্টগ্রাম থেকে সে যাবে কক্সবাজার, স্থানীয়দের ভাষায় খাকশো বাজার। তাহলে এখান থেকে সে কোথায় যাবে? কক্স। এখান থেকে কোথায় যাবে? কক্সবাজার। আমি একটু, আচ্ছা তোমরা যেভাবে লিখবা পরীক্ষা ওটাই লিখি, কক্স সংক্ষেপে লিখলাম, সরি কি লিখতেছে, দুঃখিত দুঃখিত। প্রবাবিলিটি ট্রিটা এরকম হবে, এখানে দাও হচ্ছে কক্স, চট্টগ্রাম থেকে এই হচ্ছে। তাহলে সে ছিল চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে সে কক্সবাজার যাবে। কক্সবাজারে যাওয়ার পদ্ধতি কয়টা আছে? দুইটা পদ্ধতি। কি কি কক্সবাজার যাওয়ার পদ্ধতি একটু দেখো। চট্টগ্রাম হতে কক্সবাজার হয়তোবা বাসে যাবে, হয়তোবা বাসে যাবে অথবা গাড়িতে যাবে। বাসে অথবা গাড়িতে, বাসও তো একটা গাড়ি তাই না? এখানে গাড়ি বলতে প্রাইভেট কার বা আদার্স কিছু বোঝানো হচ্ছে। তাহলে এখানে হয়তোবা সে বাসে যাবে অথবা সে গাড়িতে যাবে। এখানে কোনো অপশন দেয় নাই যে হেঁটে যাবে কিনা। বাসে যাবে অথবা সে কিসে যাবে? গাড়িতে যাবে। বাস অথবা গাড়ি। এখানেও দাও বাস অথবা গাড়ি, বাস অথবা গাড়ি। সব জায়গায় কেন দিলাম? মনে করো ঢাকায় সে প্লেনের টিকিট কাটছে, ঢাকা থেকে সে চট্টগ্রাম প্লেনে গেছে, প্লেনের থেকে কক্সবাজার সে বাসেও যেতে পারে গাড়িতেও যেতে পারে, অথবা চট্টগ্রাম পর্যন্ত বাসে গেছে, ওইখান থেকে আরেকটা বাসে কক্সবাজার চলে গেল, অথবা ওইখান থেকে গাড়িতে চলে গেল। বিষয়টা তো এটাই। এখন দেখো বাসে যাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? বাসে যাওয়ার সম্ভাবনা 2/5%। গাড়িতে যাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? গাড়িতে যাওয়ার সম্ভাবনা 3/7%। তাহলে 3/7, 2/5, এটাও 2/5 আর এটা হয়ে যাবে 3/7। বাসে হচ্ছে কত? বাসে 2/5 আর এটা হচ্ছে 3/7। এই হচ্ছে প্রবাবিলিটি ট্রি। তাহলে সে ঢাকা থেকে কি কি ভাবে যেতে পারে? কথাটা কি বুঝতে পারছো? সে ঢাকা থেকে এখানে ট্রেনে যাবে অথবা বাসে যাবে অথবা প্লেনে যাবে এবং যাওয়ার সম্ভাবনা। চট্টগ্রাম থেকে সে হয় বাসে যাবে না হয় গাড়িতে যাবে। সো চট্টগ্রাম পর্যন্ত যেভাবেই আসুক এরপরে হয় বাসে যাবে না হয় গাড়িতে যাবে। এইবার এইখান থেকে তোমাদের বইয়ের কোশ্চেনটা আগে করি। বইয়ের কোশ্চেন বলছে চট্টগ্রাম ট্রেনে এবং কক্সবাজার বাসে। চট্টগ্রাম ট্রেনে, এই যে দেখো তো চট্টগ্রাম ট্রেনে এই যে এটা কিনা 2/9 এবং কক্সবাজার বাসে 2/5 কিনা? তাহলে চট্টগ্রাম ট্রেনে, চট্টগ্রাম ট্রেনে ও কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা। চট্টগ্রাম ট্রেনে ও কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 2/9 এবং হচ্ছে 2/5। এবং ঘটনা হচ্ছে এদের মধ্যে চিহ্ন কি হবে? গুণ চিহ্ন হবে, কারণ বিচ্ছিন্ন ঘটনা। কিভাবে বিচ্ছিন্ন ঘটনা? তুমি যদি ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে চলে যাও তাহলে তো বাসে যাওয়ার পসিবিলিটি নাই, কারণ একই চট্টগ্রামে তো তুমি দুই ভাবে যেতে পারবে না। এক পা ট্রেনে আরেক পা বাসে, এরকম কি হতে পারবে? পারবে না। তাহলে ঢাকা থেকে চট্টগ্রাম যদি ট্রেনে যাও তাহলে বাস এবং প্লেনের অপশন ক্যান্সেল করতে হবে। আর যদি তুমি প্লেনে যাও তাহলে ট্রেন এবং বাসের অপশন ক্যান্সেল করতে হবে। তার মানে ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা, একটা হলে আরেকটা হতে পারবে না। এর জন্য বিচ্ছিন্ন ঘটনার প্রবাবিলিটির মাঝখানে কি চিহ্ন দিতে হয়? গুণ চিহ্ন। তাহলে 2 × 4, 5 নং 45। এই হচ্ছে তোমার সম্ভাবনা। এভাবে বলতে পারতো ঢাকা থেকে চট্টগ্রাম প্লেনে এবং চট্টগ্রাম থেকে গাড়িতে, ঢাকা থেকে প্লেনে, চট্টগ্রাম থেকে গাড়িতে। তাহলে এই যে 1/9 × 3/7, এটাও হতে পারতো একটা সম্ভাবনা। আবার হতে পারতো ঢাকা থেকে বাসে, চট্টগ্রাম থেকেও বাসে, এটাও হতে পারতো। ঢাকা থেকে বাসে, চট্টগ্রাম থেকে গাড়িতে। দেখো ট্রি যখন তুমি তৈরি করে ফেলবা তখন যে রাস্তায় যেতে বলবে ওই রাস্তায় দুইটা সম্ভাবনার রাশি পাবা, গুণ করে দিবা, কাজ শেষ। এইভাবে তুমি ঢাকা থেকে রাজশাহী, চট্টগ্রাম বিভিন্ন জায়গায় যাইতে পারবো আর কি। সো তোমাদের
16। এরপরে আরেকটা সৃজনশীল করাবো আজকে, তোমাদের বইয়েরই অনুশীলনীর আরেকটা সৃজনশীল করে ইনশাল্লাহ আমরা আজকের এই ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে 18 নম্বর, সর্বশেষ সৃজনশীলটা আমরা একটু করব। 18 নম্বর আমি একটু প্রশ্ন তুলে আসি। দেখো আজকে লাস্ট ক্লাস তোমাদের অনুশীলনের 18 নম্বর সৃজনশীল, এই টাইপটা আমি ফার্স্ট ক্লাসে পড়াইছি। একটু কোশ্চেনটা পড়া যাক। একটি ঝুড়িতে 8টি লাল বল আছে, 10টি সাদা বল এবং 7টি কালো বল আছে। সরি বল না, মার্বেল বলছে তারা, ওকে মার্বেল আছে। দৈবভাবে একটি মার্বেল নেওয়া হলো। দৈবভাবে মানে কি, এই যে চোখ বন্ধ করে একটি মার্বেল দিবা, নিয়ে দেখবা কালারটা কি। তাহলে কোশ্চেন যা যা আসতে পারে, এই যে গ নাম্বার উপরে লিখছি, প্রতিস্থাপন না করে, খুবই গুরুত্বপূর্ণ। খ নাম্বার এবং ক নাম্বার একটা একটা করে লিখবো এবং মুছে ফেলবো। ওকে, উপরের গ নাম্বার কোশ্চেনটার জন্যই এই কোশ্চেনটা তুলছি। একটু মনোযোগ দিতে হবে। লাস্ট ক্লাস, আবার একটু মনোযোগ দাও, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তাড়াতাড়ি। সমগ্র সম্ভাব্য ফলাফল, এই সমগ্র সম্ভাব্য ফলাফল মানে হচ্ছে মোট ঘটনা। মোট ঘটনা কিভাবে বুঝবা যে এটা মোট ঘটনা? সমগ্র সম্ভাব্য মানে মোট কতগুলা ফলাফল হতে পারে। তুমি দৈবভাবে যখন মার্বেল গুলা উঠাবা, তুমি চোখ বন্ধ করে মার্বেল উঠাইলে 25 বার তুমি মার্বেল পাবা। 25 বারের পর যদি তুমি দৈবভাবে এইভাবে মার্বেল উঠাইতে চাও, তখন কিন্তু আর কোনো মার্বেল পাবা না। এই জন্য সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে মানে মোট ঘটনা। আচ্ছা, মোট ঘটনা 25 কিভাবে হলো, তাই না? এই যে এখানে দেখো, লাল বল আছে 8টি, সাদা বল আছে 10টি এবং কালো বল না, সরি মার্বেল, লাল মার্বেল 8টি, সাদা মার্বেল 10টি এবং কালো মার্বেল 7টি। টোটাল হচ্ছে 25। 10 8 এ 18, 18 সাথে 25, এটা যোগ করলে 25 হয়। তাহলে সম্ভাব্য সকল ঘটনা মানে যতগুলা ঘটনা ঘটতে পারে, যাকে মোট ঘটনা বলা হয়, সেটা হচ্ছে 25। আচ্ছা, এই 25 কথাটা থাকলো। এবার আমরা খ এর দিকে খেয়াল করব। দেখো, সম্ভাব্য ফলাফল মোট ঘটনা কত পাইছি? মোট আরে মোট ঘটনা 25 থাকলো। খ নাম্বার কোশ্চেনে কি বলছে? মার্বেলটি 1 নাম্বার লাল হওয়ার সম্ভাবনা, 2 নাম্বার সাদা না হওয়ার সম্ভাবনা। খুবই সিম্পল, এই পর্যায়ে এসে এগুলো তোমরা পারো। লাল হওয়ার সম্ভাবনা কত? লাল হওয়ার সম্ভাবনা, তাহলে অনুকূল ঘটনা লাল হওয়ার সম্ভাবনা, সম্ভাবনা সমান অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। মোট ঘটনা তো হচ্ছে 25। অনুকূল ঘটনা লাল মার্বেল কয়টি আছে দেখো তো? লাল মার্বেল আছে 8টি, তাহলে এই যে এখানে 8 লেখা দাও। 8/25, এইটাই হচ্ছে লাল হওয়ার সম্ভাবনা। এবার খ নাম্বার এটা ছিল 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন একটু বুঝাবা, কিন্তু পরীক্ষায় একটু এইভাবে লিখবা, যেহেতু সৃজনশীল সিকিউ, এইভাবে লিখবা যে এখানে লাল মার্বেল আছে 8টি এবং মোট ঘটনা ঘটার সম্ভাবনা 25, অতএব লাল হওয়ার সম্ভাবনা 8/25। এইভাবে একটু বুঝাই দিবা। এখন বলছে সাদা না হওয়ার সম্ভাবনা। দুই ভাবে করা যায়। 1 নাম্বার, ফার্স্টে তুমি সাদা হওয়ার সম্ভাবনা বের করো। সাদা হওয়ার সম্ভাবনা, সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে মোট ঘটনা 25। সাদা মার্বেল কয়টি আছে দেখো তো? এই যে মাঝখানে সাদা মার্বেল আছে হচ্ছে 10টি। তাহলে সাদা হওয়ার সম্ভাবনা, এটাকে যদি ভাগ করো তাহলে 5 দ্বারা ভাগ করলে 2 এবং 5 5 25। এটা হচ্ছে সাদা হওয়ার সম্ভাবনা। কিন্তু তোমার কাছে কি চাইছে? সাদা না হওয়ার সম্ভাবনা। না হওয়া মানে কি আমরা কি জানি? সর্বোচ্চ সম্ভাবনা 1। 1 থেকে যদি সাদা হওয়ার সম্ভাবনা বাদ দিয়ে দাও, ওইটাই তো সাদা না হওয়ার সম্ভাবনা। তাহলে লিখবা অতএব সাদা না হওয়ার সম্ভাবনা 1 - 2/5 ইকুয়াল টু, লসাগু করো তো, লসাগু হচ্ছে 5। 5 - 2 ইকুয়াল টু 3/5। এটাই হচ্ছে সাদা না হওয়ার সম্ভাবনা। আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে কি, টোটাল মার্বেল আছে 25টি। এখন মার্বেলটা আমি দুইভাবে উঠালাম, উঠিয়ে দেখলাম মার্বেলটা লাল, তার মানে কি মার্বেলটা সাদা না। অথবা উঠিয়ে দেখলাম মার্বেলটা কালো, তার মানে মার্বেলটা সাদা না। সো তুমি এইভাবে লিখতে পারো, মোট ঘটনা 25, লাল এবং কালো হওয়ার সম্ভাবনা 8 এবং 7 যোগ করলে হয় 15। এই যে এইটাও হয়ে যায়। 5 দ্বারা ভাগ করলে দেখো 3 5 15, 5 5 25। এইভাবেও তুমি করতে পারো, কারণ লাল এবং কালো মার্বেল হলেই তো সেটা সাদা হচ্ছে না। অর্থাৎ
সাদা ব্যতীত যতগুলা মার্বেল আছে তত বাই মোট ঘটনা, সাদা ব্যতীত যতগুলো আছে তত বাই মোট ঘটনা, একই কথা, এত পেঁচানো দরকার নাই। তুমি লিখবা সাদা হওয়ার সম্ভাবনা, পরে 1 থেকে ওইটা বাদ দিয়ে দিবা, কারণ সর্বোচ্চ সম্ভাবনা 1। এইবার আসো গ নাম্বার ম্যাথ। গ নাম্বার ম্যাথটা বুঝলে খুবই সহজ, না বুঝলে হাজার হাজার কোশ্চেন। আমি ঠান্ডা মাথায় একটু বুঝাবো, তোমরা একটু মনোযোগ দিবা, সর্বশেষ ম্যাথের জন্য একটু মনোযোগ দিবা, হয়ে যাবে। দেখো কোশ্চেনে কি বলছে, দেখো যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর 4টি মার্বেল তুলে নেওয়া হয় তবে সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। ওকে, চিত্র থেকে একটু বুঝি। মনে করো এখানে যতগুলা মার্বেল আছে, সাদা কালার তো নাই, তাহলে সবগুলা মার্বেলই হচ্ছে সাদা। 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টি মার্বেল আছে হচ্ছে সাদা। তাহলে এই ঝুড়িতে টোটাল মার্বেল সংখ্যা কত? 25। এবং সাদা মার্বেল সংখ্যা কত? সাদা মার্বেল সংখ্যা হচ্ছে 10 আর মোট হচ্ছে 25। কথাটার দিকে খেয়াল রাখো। এখন বলো সাদা হওয়ার সম্ভাবনা কত? 10 ডিভাইডেড বাই 25, এটাই তো সাদা হওয়ার সম্ভাবনা। এখন প্রতিস্থাপন না করে কথাটার অর্থ কি? এখান থেকে একটা মার্বেলকে আমি সরিয়ে ফেলছি, সরিয়ে এই যে এই জায়গায় নিয়ে আসছি। একটা মার্বেল আমি দৈবভাবে উঠাইছি, চোখ বন্ধ করে উঠাইছি, উঠায় দেখলাম মার্বেলটা সাদা, মার্বেলটাকে এখানে রাখলাম। এখন ঘটনা হবে 10/25 হওয়ার সম্ভাবনা আর কি, সাদা হওয়ার সম্ভাবনা। ওকে, মার্বেলটা কিন্তু আমি ঝুড়িতে রাখি নাই, মার্বেলটা আমি বাহিরে রাখছি। এখন আমাকে বলছে আবার তুমি চোখ বন্ধ করে একটা মার্বেল তুলো, সেই মার্বেলটা সাদা হওয়ার সম্ভাবনা কত? এখন ঘটনা দেখো, আমি যেহেতু একটা সাদা মার্বেল বাহিরে বের করে আনছি, তাইলে এখন এখানে সাদা মার্বেল 9টি আছে, মানে সাদা মার্বেল একটি কমে গেছে, এবং মোট মার্বেল 25 থেকে একটি কমে হয়ে গেছে 24টি। তাইলে দ্বিতীয়বার সাদা হওয়ার সম্ভাবনাকে 9 ডিভাইডেড বাই 24 বলা যাচ্ছে। তাহলে এই যে এখানে নিয়ে আসলাম। এরপরে আমাকে বললো যে তুমি তো পরপর দুইবার দুইটা সাদা মার্বেল পাইছো, আবার তুমি একটু ট্রাই করো তো, চোখ বন্ধ করে আরেকটা মার্বেল তুলো, দেখো তো ওই মার্বেলটাও সাদা হওয়ার সম্ভাবনা কত। তৃতীয়বারের যে মার্বেল, ওই মার্বেলটাও সাদা হওয়ার সম্ভাবনা কত। ওকে, এখন ঘটনা দেখো, তুমি দুইটা সাদা মার্বেল কিন্তু অলরেডি বাইরে বের করে আনছো, তাইলে তোমার কাছে এখন সাদা মার্বেল আছে 8টি। এখন সাদা মার্বেল কয়টি আছে? 8টি, কারণ সাদা একটি কমতেছে। আচ্ছা, একটা মার্বেল যেহেতু বাইরে বের করে আনছি এবং সেই মার্বেলটা সাদা, তাহলে সাদা মার্বেল একটা কমছে, তাহলে মোট মার্বেলও তো কমে যাবে। কারণ কি, সাদা হোক লাল হোক নীল হোক মার্বেল তো। তাহলে মোট মার্বেল 24 থেকে হয়ে যাবে 23টি। তাহলে তৃতীয়বার চোখ বন্ধ করে তুমি আরেকটা মার্বেল তুলছো, সেই মার্বেলটা সাদা হওয়ার সম্ভাবনা হবে 8 ডিভাইডেড বাই 23। এটা হচ্ছে তৃতীয়বার। তৃতীয়বারের মার্বেলটাও তোমার সাদা হয়েছে, তখন চারদিকে সবাই অবাক হয়ে গেছে। তখন তোমাকে বলতেছে আচ্ছা তুমি পরপর 3টা মার্বেল সাদা বের করতে পারছো, তুমি একটা কাজ করো, তুমি দৈবভাবে চোখ বন্ধ করে আবার একটা মার্বেল তুলো, এবং সেই মার্বেলটা সাদা হওয়ার সম্ভাবনা কত। তাইলে ঘটনা হচ্ছে আমি 3টা সাদা মার্বেল যেহেতু বের করে ফেলছি এবং তাদের প্রতিস্থাপন করি নাই, মানে একবার যে বের করে আনতেছি তাকে ঝুড়িতে ফেরত পাঠাচ্ছি না, তাহলে একটা করে মার্বেল কমে যাচ্ছে। তাহলে তৃতীয়বার সাদা মার্বেল কমে 8-এর থেকে হয়ে যাবে 7টি, চতুর্থবার আর কি, 3টা ঘটনা ঘটার পরে চতুর্থবার সাদা মার্বেল হয়ে যাবে 7টি, এবং মোট মার্বেল সংখ্যাও তো একটা কমে যাবে, মোট মার্বেল সংখ্যা হয়ে যাবে 22টি। তাহলে চতুর্থবার সাদা হওয়ার সম্ভাবনা 7 ডিভাইডেড বাই 22। পঞ্চমবার হতো 6 ডিভাইডেড বাই 21, ষষ্ঠবার হতো 5 ডিভাইডেড বাই 20। মানে সাদা মার্বেল একটা করে কমবে, মোট মার্বেল একটা করে কমবে, কারণ কি সাদা ও তো মোটের মধ্যে যোগ অবস্থায় ছিল। কথা কি বোঝাইতে পারছি? একটা করে সাদা কমবে, একটা করে মোট কমবে। তাহলে প্রথমবার 10/25, দ্বিতীয়বার 9/24, তৃতীয়বার 8/23, 7/22, 6/21, 5/20, এইভাবে হতে থাকবে যতবার তোমাকে উঠাইতে বলবে। আচ্ছা, এখন এই ঘটনাগুলো কিন্তু পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। কেন? একটা মার্বেলকে সরিয়ে আনছো, ওই মার্বেলটা যদি সাদা হয়ে যায় তাহলে তো ওইটা লাল হওয়ার আর সম্ভাবনা নাই। তার মানে কি, একবারে একটা অপশনই হতে হবে, হয় মার্বেলটা সাদা হবে অথবা মার্বেলটা লাল হবে। আবার প্রথম মার্বেলটা সাদা হলে পরেরটাও যে সাদা হবে এই ধরনের তো কোনো গ্যারান্টি নাই।
হতেও পারে, নাও হতে পারে। তাহলে একটার উপরে আরেকটা নির্ভরশীল না। প্রথম মার্বেল সাদা হলে পরেরটাই সাদা হবে, এটা কি কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। তাহলে এই মার্বেল গুলা যে কোনো কিছুই হতে পারে, এই জন্য এটা একটা আরেকটার উপর নির্ভরশীল না। পরস্পর নির্ভরশীল না হলে সম্ভাবনার ক্ষেত্রে আমরা কি চিহ্ন দিই? গুণ চিহ্ন দিই। এই হচ্ছে সম্ভাব্যতা। তাহলে তুমি একটু ফার্স্টে কথাটা কি লিখতে হবে? ফার্স্টে লিখবা প্রতিস্থাপন না করে পরপর 4টি মার্বেল তুললে সাদা হওয়ার সম্ভাবনা, 4বারই সাদা হওয়ার সম্ভাবনা। কথাটা কি লিখবা? প্রতিস্থাপন না করে, প্রতিস্থাপন না করে পর পর 4টি মার্বেল তুলে আনলে চারবারই সাদা হওয়ার সম্ভাবনা সমান সমান। এইটাকে ক্যালকুলেশন করো। যেখানে কাটাকাটি করা যায় কাটাকাটি করে দাও। 5 দ্বারা করলে 5 দুগুণে 10, 5 5 25, 5 দুগুণে 10, 5 5 25। আর কোথায় কোথায় কাটাকাটি করা যায় দেখো। এই যে তোমার মনে করো 3 দ্বারা কাটাকাটি করা যায়। 3 3 9, 3 6 18, 3 7 21, 3 8 24, এখানে 8, এই 8 কেটে দেওয়া যায়। আবার এই যে 2, এই 2 দ্বারা 22 কে কাটা যায়, 22 কে কাটলে হয়ে যায় 11। দেখো তো আর কাটা যাচ্ছে? আর কাটা যাচ্ছে বলে মনে হচ্ছে না। এবার দেখো উপরে শুধু বাকি থাকলো 3 এবং 7। তাহলে 3 এবং 7 গুণ করলে কত হয়? 3 7 21। আর নিচে বাকি থাকলো কত দেখো তো? 5 23 এবং 11। 5 23 এবং 11, 5 গুণ 23 গুণ 11, 5 23 এবং 11 কে গুণ করলে হয় 1265। তাহলে এখানে থাকবে 12 6 5, 1265। লাস্ট একটা ট্রাই করো 3 দ্বারা ভাগ করা যায় কিনা। 2 আর 1 যোগ করলে হয় 3, 2 আর 1 যোগ করলে হয় 3, যেটা 3 দ্বারা বিভাজ্য। 2 আর 1 যোগ করলে 3, 3 এর সাথে 6 যোগ করলে কত হয়? 3 এর সাথে 6 যোগ করলে 7 8 9, 9 এর সাথে 5 যোগ করলে 10 11 12 13 14। তাহলে নিচে আসে 14, 14 কিন্তু 3 দ্বারা বিভাজ্য না। তাহলে এই সংখ্যাটা আর 3 দ্বারা বিভাজ্য না। এইটাই তাহলে অ্যানসার। অ্যানসার কি মিললো? 21/1265 অ্যানসার মিলছে। এটাই অ্যানসার। কথা কি বোঝানো গেল? তাহলে প্রতিস্থাপন না করলে তোমাকে লাল বলুক, সাদা বলুক, কালো বলুক, যেটাই বলবে সেখানেও একটা করে কমবে, মোট ঘটনাতেও একটা করে কমবে। কথা কি বোঝানো গেল? 5 বার তুলতে বললে 5 বার তুলবা, একটা করে 5 বার কমবে। 2 বার তুলতে বললে 2 বার তুলবা, যতবার দৈব হবে তুলতে বলবে। তাহলে ম্যাথটা বোর্ডে যখন তুমি করবা বোর্ড কোশ্চেন, তখন দেখবা হিউজ অনেকবার আসছে ম্যাথটা। সো এরপরে আমি আরো কিছু ক্রিটিক্যাল বোর্ড কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট না, উপদেশ, সেটা হচ্ছে তোমরা যদি যে ক্লাস 9 এ পড়ো বা 10 এ পড়ো, যে ক্লাসে পড়ো, তোমরা টেস্ট পেপার কালেক্ট করে ফেলো। আমরা সাধারণত কি করি? শুধু বইয়ের ম্যাথগুলা করতে থাকি এবং টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপার সলভ করি। এতে হয় কি, তুমি যখন স্কুলের পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করো, তখন দেখবা অনেক কোশ্চেন তুমি পারো না, অনেক কোশ্চেন তোমার কাছে নতুন মনে হয়। কারণ কি? তোমার কাছে মনে হয় কোশ্চেনগুলো হয়তো স্যার একটু বানাই দিছে বা ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে। কথা হচ্ছে তুমি যদি ফার্স্ট টেস্ট পেপারটা কিনে ফেলো, সে তুমি 2025-এ 9 এ পড়ো, তো তুমি 2025-এর টেস্ট পেপারটা কিনে নাও। তোমার থেকে 2 বছর অ্যাডভান্স যারা এবার পরীক্ষা দিচ্ছে তাদের টেস্ট পেপারটা কিনে নাও। এবং যখন যে চ্যাপ্টার শেষ করবা, সাথে সাথে ওই চ্যাপ্টারের টেস্ট পেপার সলভ করে ফেলবা। বোর্ডের কোশ্চেনগুলো করলা, তারপরে হচ্ছে স্কুলের কোশ্চেনগুলো করলা। তাইলে হচ্ছে কি, তুমি টেস্ট পেপারের সাথে অনেকদিন থেকে পরিচিত হলা, কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে পারলা। তাহলে কখন কোথায় কিভাবে কোশ্চেন আসে এগুলো তোমার মাথায় চলে আসবে। এই জন্য যারা জানো তারা তো জানো, কিন্তু যারা জানো না তারা টেস্ট পেপার কালেক্ট করে ফেলো। এবং চ্যাপ্টার ম্যাথ অবশ্যই ভালো করে বুঝবা, প্র্যাকটিস তোমাকে টেস্ট পেপার থেকে করতে হবে। সো ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তীতে আবার কোনো ক্লাসে, এবং খুব শীঘ্রই তোমাদের জন্য ইনশাআল্লাহ ফিজিক্স ক্লাস নিয়ে আসবো। যতটুকু পারি চেষ্টা করব তোমাদের জন্য ফিজিক্সে ভালো কিছু করার। আল্লাহ হাফেজ, সুস্থ থাকো।